উন্মেষ সাহিত্য সাময়িকীর নিয়মিত আয়োজন মুখোমুখি বাতচিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সঙ্গে রয়েছে ঐতিহ্যের পর্যটক ও লেখক এলিজা বিনতে ইলাহি। এলিজা বিনতে ইলাহি, আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনাকেও ধন্যবাদ। ভালো আছি। আচ্ছা, যেহেতু বইমেলা চলছে, আমরা বই দিয়েই শুরু করি। এবারের বইমেলায় আপনার কি কি বই আসছে? বই দুটো ভ্রমণ গদ্য, মানে একটা হচ্ছে পূর্ব আফ্রিকার ৩ কাহন, আর একটা দেশে দেশে ঐতিহ্য ভ্রমণ, এই দুটো। আরেকটা হচ্ছে সময় প্রকাশনীর ৩৫ বছর পূর্ণ উপলক্ষে ওরা বিভিন্ন ধরনের সংকলন করেছে, ভ্রমণ গদ্যের সংকলন, কাব্য সংকলন, আরো অনেকগুলো সংকলন আছে। ওই ভ্রমণ গদ্যের সংকলন যে আছে, ওখানে আমার একটা ভ্রমণ গদ্য প্রকাশিত হচ্ছে। ২০ জন লেখককে নিয়ে তারা একটা ভ্রমণ গদ্যের সংকলন করেছে, ওইটা আছে। আর আমি বইমেলা থেকে কিন্তু বই ছাড়াও আমি ম্যাগাজিন কিনি। বাংলা একাডেমির বিভিন্ন ম্যাগাজিন রয়েছে, বিভিন্ন স্টলে লিটল ম্যাগাজিনের যে চত্বরটা আছে সেখানে অনেক ম্যাগাজিন হয়, সেখান থেকে কিন্তু আমি ম্যাগাজিন কিনি। তো জিওগ্রাফিকা বলে নতুন একটা ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে, তাদের ৩য় সংখ্যা তারা প্রকাশ করেছে। ওইখানে এবার তারা প্রচ্ছদ সংখ্যা করেছে এলিজা বিনতে ইলাহির ঐতিহ্য পর্যটন, সেটাও পাওয়া যাচ্ছে অক্ষরবৃত্ত প্রকাশনী থেকে, মানে ওই স্টলে আর কি, ২১শে বইমেলার অক্ষরবৃত্ত প্রদর্শনী স্টলে পাওয়া যাচ্ছে। আর এটা ওরা চট্টগ্রাম খুলনা বইমেলা যে হচ্ছে সেখানেও আছে। আর দুটোর কথা তো বললামই, যে দুটো আমার মৌলিক গ্রন্থ। এটা পূর্ব আফ্রিকার ৩ কাহন, দেশে দেশে ঐতিহ্য ভ্রমণ। পূর্ব আফ্রিকার ৩ কাহন হচ্ছে অনুপ্রেরণ প্রকাশনী, আর দেশে দেশে ঐতিহ্য ভ্রমণ হচ্ছে স্বপ্ন একাত্তর। আচ্ছা, আমরা জানি আপনি ইংরেজি বাংলা দুই ভাষাতেই সমান তালে লিখছেন এবং আপনার দুই ভাষাতেই বই বের হচ্ছে। তো কোন লেখা, ইংরেজি না বাংলা, কোনটায় স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি? আসলে ওই রকম না যে দুই ভাষাতেই এত কিছু বললে এটা কেমন শোনায় একটু। আর জিনিসটা হচ্ছে, আমি যখন ট্রাভেল লগ লেখা শুরু করি মূলত, তখন আমি ইংরেজিতেই লিখতাম। সেটা আমি বলছি মানে 14 সালের কথা, 13-14 দিকে। তো তখন আমি শিক্ষকতাও করতাম, ইংরেজি সাহিত্য পড়াতাম ইউনিভার্সিটিতে। আসল কথা, তখন এই যে ভাষার চর্চাটা করার জন্যই আসলে ইংরেজিতে লেখার বিষয়টা শুরু হয়েছিল। তো প্রথম দুটো বই আমার, এলিজাস ট্রাভেল ডায়েরি আর এলিজাস ট্রাভেল ডায়েরি 2, এই দুটোই ইংরেজিতে লেখা। তারপরে নিয়মিত হচ্ছে আমি ট্রাভেল লগ লিখছি পত্র পত্রিকায়, ম্যাগাজিনে, দেশি বিদেশি ম্যাগাজিনে, সেটা বাংলাতেও লিখছি, ইংরেজিতেও লিখছি। তো এভাবেই চলছিল। আর এই বাংলা আর কি ট্রাভেল লগ, মানে ট্রাভেল লগ বলতে ট্রাভেল বই এখনই বের হলো, ভ্রমণ বই এই বছরই বের হলো, মানে দীর্ঘ 8 বছর পর আবার আমার আর কি বই প্রকাশিত হলো। আচ্ছা, পূর্ব আফ্রিকার ৩ কাহন আপনার বইয়ের নাম। তো এই বইটির নামকরণ এবং পাণ্ডুলিপি গোছানোর পেছনের গল্পটা জানতে চাই। পেছনের গল্প হচ্ছে যে, আমি যখন আফ্রিকা ভ্রমণ করছি, ভ্রমণ তো করতেই থাকি, এমন না যে আমার 2017 সালে লাস্ট বই বের হলো এলিজাস ট্রাভেল ডায়েরি 2। তারপর থেকে আসলে আমার মিশনটা ছিল বাংলাদেশ 64 জেলা ভ্রমণের মিশন ছিল, ওটা তো করছিলামই, মানে হেরিটেজ ট্যুরিজমের মিশনটা চলছিল, আর নিজস্ব একটা আর্কাইভ তৈরি হচ্ছিল। এর মাঝে তো আমি লেখা বন্ধ করিনি, যে পত্র পত্রিকায় গল্প লিখছি, ভ্রমণ গল্প লিখছি, অন্যান্য জায়গায় ভ্রমণ গল্প লিখছি, জাতীয় দৈনিকগুলোতে লিখছি, ঈদ সংখ্যাগুলোতে লিখছি, সেগুলো চলছিল। কিন্তু মানে মৌলিক যে কাজটা, যে ভ্রমণ গ্রন্থ বের করবো, এটা হচ্ছিল না। তো অন্যান্য প্রকাশনী থেকে অনেক সময় বলা হয়েছে যে পাণ্ডুলিপি দেন, তো আমি আসলে নিজেকে গোছাতে পারছিলাম না। আরেকটা বড় কারণ হচ্ছে, এর মাঝে হচ্ছে আমার কতগুলো ট্রাভেল ডকুমেন্টারি তথ্যচিত্রর কাজ করেছি। তো প্রায় এই পর্যন্ত 10টা তথ্যচিত্র করেছি। তো একটা তথ্যচিত্রতে আসলে প্রায় 1 বছরের বেশি লেগে যায়, সেগুলোর গবেষণা, সেগুলো ভিডিও ধারণ করা, গুছানো, এডিটিং, প্রদর্শনী, এই কাজগুলো করতে যে আসলে মৌলিক গ্রন্থ হচ্ছিল না। তো তারপরে আফ্রিকা যখন ভ্রমণ করলাম, 3 দেশে একসাথেই ভ্রমণ করেছি, কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা। ওই 3টা ভ্রমণ করার পরে অনুপ্রেরণ প্রকাশ থেকে আর কি আমাকে বলা হলো যে একটা পাণ্ডুলিপি দেন। তখন আমার মনে হলো যে আচ্ছা, এবার হয়তো মানে না দিলেই না। তখন আসলে নিজেকে জোর করেই মনোনিবেশ করলাম যে পাণ্ডুলিপিটা শেষ করি। তো শেষ করে দিলাম, প্রকাশিত হলো, বইমেলার আগেই প্রকাশিত হয়েছে, জানুয়ারি মাসে প্রকাশিত হয়েছে। আসলে অনুপ্রেরণ যদি ওভাবে না বলতো, এটা আসলে প্রকাশিত হতো না। যখন অনুপ্রেরণ আমাকে বলল যে পাণ্ডুলিপিটা দেন, সাথে সাথে স্বপ্ন একাত্তরের ওনারাও বললো যে আপনার একটা, যে এতদিন ধরে যে লিখেছেন গল্পগুলো, এটার একটা সংকলন বের করতে চাই আমরা। তখন আর কি, তো এখন
অনেক লেখা, তো সংকলনগুলো আসলে কিভাবে করব, তো কিছুটা সাজিয়েছি এভাবে যে এশিয়া, ইউরোপ এবং আমেরিকার মানে খন্ড খন্ড ভ্রমণ চিত্র বলা যায়। কখনো কোনো শহরের উপরে লিখেছি পুরোটা, কখনো কোনো একটা স্থাপনার উপরে লিখেছি, এরকম করে ওখানেও 13টা গল্প রয়েছে ওখানে, মানে এশিয়া, ইউরোপ, আমেরিকার 13টা গল্প নিয়ে ওই দেশে দেশে ঐতিহ্য ভ্রমণ। যেহেতু আমি ঐতিহ্য ভ্রমণ করতেই পছন্দ করি, আমার মূল কাজ ছিল বাংলাদেশের ঐতিহ্য ভ্রমণ, বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও ঐতিহ্য ভ্রমণটাকেই আমি গুরুত্ব দিই, স্থাপত্য দেখা, সেখানকার পুরনো সংস্কৃতি, খাবার, এই বিষয়গুলোকে গুরুত্ব দিই। তো ওই বইটাও এগুলো নিয়েই সাজানো আর কি। একজন পাঠক আপনার পূর্ব আফ্রিকার 3 গাহন বইটি কেন পড়বে? ওখানকার আফ্রিকার সংস্কৃতির কথা আছে, আফ্রিকার ঐতিহ্যের কথা আছে, আফ্রিকার খাবারের কথা আছে, অভিজ্ঞতা আছে। সব থেকে হলো একটা দেশ সম্পর্কে জানা, পূর্ব আফ্রিকার সংস্কৃতি সম্পর্কে জানা, তাদের খাবার সম্পর্কে জানা, ঐতিহ্য সম্পর্কে জানা, ওকে, আরেকজনের অভিজ্ঞতাটা জানা, যে আমি কি লিখেছি, আমি কি বলেছি, আসলে ও তারা সংস্কৃতিগত দিক থেকে আমার কি কি জিনিস চোখে পড়েছে, এই বিষয়গুলোও জানতে হবে, কিভাবে ভ্রমণ করা যায়। আর আমার আসলে ওই যে যেটা বলি, যে কোনো ভ্রমণে আমার ঐতিহ্যটাই চলে আসে। তো ওই জায়গাতেও আসলে মানে প্রত্নতত্ত্ব যে স্থানগুলো আছে, প্রত্নস্থল যেগুলো আছে, ওগুলো আমি দেখেছি আর কি। ভাস্কো দা গামা যেখানে এসেছিলেন, তা ওদের একটা গেদে প্রত্নস্থল আছে, তারপর গ্র্যান্ড ক্যানিয়নের মতো একটা জায়গা আছে। তো এই জিনিসগুলো, এবং ওদের খাবার উগালি, উগান্ডাতে দেখেছি যে ওরা পাকা কলা ফ্রাই করে খাচ্ছে, পাকা কলা গ্রিল, এটা আমি কোনোদিন খাইনি, উগান্ডাতে গিয়ে প্রথম খেয়েছি। তো এইসবের বর্ণনা আছে। রুয়ান্ডার গণহত্যার ইতিহাস, ওদের মিউজিয়ামটাতে গিয়েছিলাম, গণহত্যার ইতিহাসের কথা আছে। মোট কথা যে চেষ্টা করেছি নিজের সমস্ত অভিজ্ঞতাগুলো শব্দে বয়ান করার। লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? লিখেই যাওয়া, আমৃত্যু ভ্রমণ করা, আমৃত্যু লিখে যাওয়া, এটাই হচ্ছে মূল পরিকল্পনা। তবে দেশের যে ভ্রমণ অভিজ্ঞতা হয়েছে সেটা এখনো মলাটবদ্ধ হয়নি, তো সেটাকেই মলাটবদ্ধ করার পরিকল্পনা আছে। আসল কথা, আমার জীবনের এখন উদ্দেশ্যই হচ্ছে ওই যে বললাম, আমৃত্যু ভ্রমণ করা, আমৃত্যু ভ্রমণ গল্প লিখে যাওয়া। আচ্ছা, আগামী বইমেলায় আপনার আমরা কি দেশে ভ্রমণ নিয়ে এরকম বই পাবো? হ্যাঁ, দেশ আশাবাদী ভ্রমণ থাকবো। নিয়ে আগামী বইমেলায় বই থাকবে। আচ্ছা, শুভকামনা আপনার জন্য। আমরা জানি আপনি এখন পর্যন্ত ভ্রমণ নিয়েই লেখালেখি করছেন। তো ভ্রমণ শাখার বাইরে সাহিত্যের আরো তো শাখা আছে, কবিতা, গল্প, উপন্যাস। তো আমরা কি আশা করতে পারি আপনার থেকে এ ধরনের লেখা পাবো শীঘ্রই? আসলে আমি ভ্রমণ নিয়েই লিখি, আমি ভ্রমণ করি, ভ্রমণ নিয়েই লিখি। আমার আর অন্য কিছু কখনোই ট্রাই করিনি, আর মানে আমার ইচ্ছেও নেই। আমার কথা হচ্ছে আমি ভ্রমণ নিয়েই থাকতে চাই। আর ভ্রমণের পাশাপাশি যে জিনিসটা হচ্ছে, ভ্রমণ লেখার পাশাপাশি যে জিনিসটা আমি করি হচ্ছে বিভিন্ন বুক রিভিউ লিখি, ঐতিহাসিক কোনো বই লিখি, ভিডিও তো আছেই যে ভ্রমণ। আর আমি কথা বললে দুটো জিনিস নিয়ে কথা বলি, একটা ইতিহাসের বই, একটা ভ্রমণ বই। আর আমার লেখালেখির বিষয় ভ্রমণ এবং ইতিহাস, ভ্রমণ আর ইতিহাসটা একসাথে আর কি, মানে মিশ্রণ ঘটে আমার লেখাতে। যখন আমি লিখি ভ্রমণের কথাও বলি, সেই সাথে ইতিহাস একটা বড় পার্ট থাকে। এই যে আপনি বললেন বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লিখছেন, আমরাও সেটা দেখতে পাই। তো ইতিমধ্যে আপনি 60টি দেশ ভ্রমণ করেছেন, হ্যাঁ। আবার এই যে লেখালেখি করছেন, এই সময়গুলো কিভাবে মেনটেন করেন? আচ্ছা, সময় মেনটেন আসলে হয় যে আমি আগে পূর্ণকালীন মানে শিক্ষকতা করতাম, আমার জব ছিল, সেটা আমি ছেড়ে দিয়েছি। 2019-এর পরে পূর্ণকালীন শিক্ষকতায় আমি আর যোগ দিইনি। তারপরে কিছুদিন খণ্ডকালীন করেছি। এখন আসলে করোনার পর থেকে আর খণ্ডকালীনও সেই রকম অনিয়মিতভাবে খণ্ডকালীন করছি বলা যায়। 2 বছর ধরে একদমই করছি না, শিক্ষকতার পার্টটা আসলে আর চলছে না আমার সাথে। তো দেখা যায় তো মানে সময় থাকে আমার। আর কথা হচ্ছে, যেটা আপনি করতে চান, যে কাজটা আপনি ভালোবাসেন, সেগুলো আসলে নিজের জীবনের সাথে মিশে যায়। আর ভ্রমণ লেখা, ভ্রমণ করা, এগুলো আমার জীবনের সাথে মিশে গেছে, আমার শরীরের সাথে, বলা যায় রক্তের সাথেই মিশে গেছে। তো এগুলোকে আমি আসলে নিয়মিতভাবে মানে সাজিয়ে ফেলতে পেরেছি। আর আরেকটু হয়েছে, আগে মানে আমার ছেলেটা ছোট ছিল, এখন সেও বড় হয়েছে, নিজের মতো করে নিজের কাজগুলো করতে পারছে। তো সাংসারিক কাজকর্ম কিছুটা কমেছে, সাংসারিক জটিলতা কিছুটা কমেছে, সেই জন্যই হচ্ছে নিজের সময়টা আসলে নিজের মতো করে ব্যয় করতে পারছি। আমরা জানি আপনি ঐতিহ্যের পর্যটক, 60টি দেশ ঘুরেছেন। তো দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে দেশগুলোতে আপনি একাই গিয়েছেন, একাই ঘুরেছেন।
তো নারী হিসেবে যে এই অদম্য শক্তি, এর অনুপ্রেরণার জায়গাটা কি? আচ্ছা, ঐতিহ্য পর্যটক আমাকে কিন্তু বলা হয়, এটা পত্র পত্রিকায় আমাকে এই টাইটেলটা বা উপাধি যেটাই বলেন দিয়েছে। এটা কিন্তু আবার বাংলাদেশের কাজকে ঘিরেই বলা হয়, কারণ বাংলাদেশে হেরিটেজ ট্যুরিজম বা ঐতিহ্য ভ্রমণ বিষয়টা আসলে এতটা জনপ্রিয় বা পপুলার ছিল না আমি যখন কাজ শুরু করেছিলাম 2016 সালে। সেই কারণেই বলা হয়। আর বিদেশ গেলে আসলে মানে ঐতিহ্য ভ্রমণ বা মানে অন্য ভ্রমণগুলো করে, সবাই মোটামুটি করে, কারণ জর্ডানে গেলে আসলে ওখানে ঐতিহ্যই বেশি। কিছু কিছু দেশ আছে, মিশর, গ্রিস, তারপরে হচ্ছে ইতালি, রোম শহরটা তো ঐতিহ্য ভ্রমণ হয়েই যায় কোনো না কোনো ভাবে। তো আমাকে আসলে মূল কাজ আমার বাংলাদেশকে ঘিরেই, বাংলাদেশ হেরিটেজ ট্রাভেলকে ঘিরেই। ভ্রমণ আমি ভালোবাসি, ইতিহাস আমি ভালোবাসি। তো এটার পেছনে আসলে মানে আমি বলবো যে মানে আমি নিজেকেই নিজে অনুপ্রাণিত করেছি প্রথমত। আর তারপরে তো পরিবার আছে, পরিবারের পরে যেটা হয় যখন হচ্ছে আপনার জেলা নিয়ে আমি কথা বলছি বা অন্য কোনো আমি আমার মানে বন্ধুর কোনো জেলা নিয়ে কথা বলছি, সেখানকার ঐতিহাসিক স্থাপনা নিয়ে কথা বলছি, তখন অনুপ্রেরণার জায়গাগুলো আসলে অন্য মানুষজনও জড়িয়ে যায়। যেমন হয়তো দেখা যায় যে আমি অন্য কোনো জেলায় গিয়ে খুঁজে খুঁজে প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো হয়তো বের করে সেটা সম্পর্কে লিখলাম সোশ্যাল মিডিয়াতে বা পত্রপত্রিকায়। হয়তো অনেক মানুষ আছে তারা নিজের জেলা যে এত সমৃদ্ধ, এত যে ঐতিহ্যপূর্ণ, সেটা হয়তো নিজেরাই জানতেন না। তখন হচ্ছে এটা একটা বিরাট অনুপ্রেরণা কাজ করে। আর আরেকটা ছোট্ট কথা বলতে চাই, যেহেতু আপনি অনুপ্রেরণার কথা বললেন, কিভাবে অনুপ্রেরণাগুলো সবাই দেয়। এবার যেমন হাসনাত আব্দুল হাই, বাংলাদেশের কথাশিল্পী, প্রখ্যাত কথাশিল্পী, আমরা সবাই তাকে চিনি। তো ওনার একটা বইতে আমাকে উৎসর্গ করা হয়েছে এবার, মানে চীন দেশে কয়েকবার, এই বইটা আগামী প্রকাশনী থেকে বের হয়েছে। তো ওখানে এটা আমি জানতাম না, আমি মেলায় গিয়ে জেনেছি। স্যারও আমাকে বলেননি যে এটা করছেন উনি। তো এই যে অনুপ্রেরণার জায়গাগুলো আসলে এরকম, মানে তাৎক্ষণিক একটা উদাহরণ দিলাম। তো এই জায়গা থেকে আসলে অনুপ্রেরণা পাই। আর হচ্ছে অবশ্যই যখন আমি প্রথমে কাজটা শুরু করছিলাম, যে সবাই মনে করতে আছে কি আমি ভাঙা বিল্ডিং এ গিয়ে কি করছি, আসলে কি আমি তো গবেষক না, বা আমি হচ্ছে প্রত্নতত্ত্ব বিশারদ না, তো আমি তো পছন্দের জায়গা থেকে বা আমার অনুরাগের জায়গা থেকে আমি কাজটা করছি। তখন হয়তো সবাই এই ধরনের কথা বলতো, কি করি না করি। তো আস্তে আস্তে আমার ফ্যামিলি থেকেও হচ্ছে অনুপ্রেরণা পেলাম এরকম করে। আমার ছেলে যখন ছোট ছিল, আমার ছেলে বলতো যে মা, আমি ঢাকার যতগুলো পুরনো জিনিসের নাম জানি, পুরনো স্থাপনার নাম জানি, আমার ক্লাসের কেউ এটা জানে না। আমি যখন কাউকে বলি এটা কি তোমরা দেখেছো, এই জিনিসটা আমাদের শহরে আছে বা আমাদের বাংলাদেশে এই জিনিসটা রয়েছে, এটা কি জানো, তো বলছে কি মা মানে ওরা কেউ বলতে পারে না এই জিনিসগুলো আছে, কিন্তু আমি জানি। তো আসলে হয়তো ও খুব ছোট্ট করে এই গল্পটা করেছে, কিন্তু ওইটা আমার জন্য বিশাল অনুপ্রেরণা ছিল যে আচ্ছা আমার ছেলে আমাকে দেখছে, আমাকে মেনশন করছে, যে ও জানে এই জিনিসটা, ফিল করছে, অন্য কেউ জানছে না বিষয়টা। তো এই জিনিসগুলো অনুপ্রেরণা দেয়। যখন কোনো জেলায় যাই, কেউ যখন তার ছোট মেয়েকে নিয়ে এসে বলে যে আপু আপনাকে দেখাতে নিয়ে এসেছি, আপনি দেশের ইতিহাস যেভাবে বলছেন, যেভাবে তুলে ধরছেন, আমার মেয়েটাও যেন দেশের ইতিহাস এভাবে জানে। তো এই ছোট ছোট জিনিসগুলো আসলে অনুপ্রেরণা দেয়। সম্প্রতি কোন দেশ ভ্রমণ করলেন এবং সম্প্রতি বাংলাদেশের কোন জেলা ভ্রমণ করলেন? আচ্ছা, সম্প্রতি ভ্রমণ করেছে, আমার লাস্ট ভ্রমণটা ছিল গত বছর তাজিকিস্তান। আর আসল কথা, লাস্ট ভ্রমণ বলতে আমি যেটা করে এসেছি লাস্টে, যে ভারতের মধ্যপ্রদেশ, মানে প্রাচীন ভারতের ইতিহাস, ওখান দিয়ে মানে গুহা টেম্পেল গুলো, সাঁচি আমার দেখা হয়নি, খাজুরাহো আমার দেখা হয়নি, ওখানকার গুহা চিত্রগুলো দেখা হয়নি। প্রাচীন ভারতের ইতিহাস খুব জানতে ইচ্ছা করছিল। তো লাস্ট ভ্রমণ বলতে ওইটা। আর মধ্য এশিয়া তাজিকিস্তানের পরে ওই ভ্রমণটাতে গেছি আর কি। আমি 5টা শহরে গেছি মধ্যপ্রদেশের, মানে প্রাচীন ভারতের ইতিহাসগুলো জানতে। কারণ সাঁচিতে মানে অশোকার স্তম্ভগুলো যে আছে, অশোকার যে টেম্পলটা আছে, ওইটা দেখার জন্য। আমাদেরও কিছু কিছু জায়গায়, আমাদের কিছু কিছু অঞ্চলে, যেমন গাজীপুরে, ধামরাইয়ে, তা দিবরদিঘি স্তম্ভকে মনোলিথ স্তম্ভ বলেছেন স্যার ফ্রান্সিস বুকানন, মানে অশোকের মনোলিথের সাথে তুলনা করেছেন। ওই জিনিসটা হতে পারে যে গ্রানাইট স্তম্ভ আমাদের দেশে নেই আসলে সেরকম ভাবে। তারপরে হচ্ছে আপনার ইয়েতে কি সাভারে, ধামরাইতে হচ্ছে অশোক স্তম্ভের মতো একটা জিনিস ফেলে রাখা আছে, যদিও খুব অযত্ন, এবং গাজীপুরেও আছে, সেটা আমি বললাম, এইমাত্র উল্লেখ করলাম। তো সব মিলে আমার কাছে সাঁচিটা দেখতে ইচ্ছে করছিল, ওইটা দেখে এসেছি। আর জেলা বলতে আসলে মানে আমি
একদিনের প্ল্যান করেই আসলে যে কোনো জেলায় বেরিয়ে যাই। এটা হচ্ছে কথা। যদি লাস্ট জেলা বলা হয় সেটা হচ্ছে আমি রাজশাহী ভ্রমণ করে এসেছি, ডিসেম্বর মাসে ভ্রমণ করে এসেছি। রাজশাহীতে কি দেখলেন? রাজশাহী তো একদম সমৃদ্ধ অঞ্চল, এটা তো বলার অপেক্ষাই রাখে না। রাজশাহী শহরে যদি বলা হয় যে প্রাচীন স্থাপনা যেটা, সেটা হচ্ছে আপনার ডাচ স্থাপনা, যেটা ডাচ কুঠি বলা হচ্ছে, যেটা রাজশাহী শহরের এটা প্রাচীন মানে মানে স্থাপত্য যদি বলা হয় রাজশাহী শহরের, ওটা বলা হচ্ছে, ওখানে আছে। তারপরে হচ্ছে যেটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি, সেটা আছে। বাঘা মসজিদ সুলতানি আমলের খুব কম সংখ্যক স্থাপত্য আসলে পুরো দেশ জুড়ে ছড়িয়ে আছে কিছু কিছু জেলাতে। আর আমি যেটা মনে করি আসলে পুরো উত্তর বাংলাকে আমার বাংলাদেশের হেরিটেজ জোন মনে হয়। আর আমার কাছে মনে হয় ছোট্ট আয়তনের এই বাংলাদেশকে, বাংলাদেশের এই 16টা জেলাকে আসলে হেরিটেজ জোন ঘোষণা করা উচিত। ওই অঞ্চলটা আসলে হেরিটেজ জোন বাংলাদেশের। 16টা জেলাতে আপনি যে জেলাতেই যাবেন, হ্যাঁ এটা ঠিক কথা, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সবকিছু গুছানো নেই। আপনি নিজের উদ্যোগে খুঁজে খুঁজে আপনাকে দেখতে হবে জিনিসগুলো, এটা সত্যি কথা। কিন্তু আমাদের আছে, জিনিসগুলো আছে, শুধু পরিচর্যা দরকার, সংরক্ষণ দরকার, প্রচার প্রসারণা দরকার। দেশের বাইরে ঘুরতে গিয়েছেন, হ্যাঁ, গিয়ে সেখানে একটা মজার ঘটনা ঘটছে, এরকম একটা ঘটনা আমরা জানতে চাই। আচ্ছা, মজার ঘটনা তো অনেক আছে, যেমন হচ্ছে আসল কথা পজিটিভ জিনিসগুলোই বলি। যেমন ইয়েতে গিয়েছিলাম যখন আমি নেদারল্যান্ডসে পড়াশোনা করেছি, অল্প কিছুদিন থেকেছি সেখানে, প্রায় 18 মাসের মতো সেখানে থেকেছি। তো নেদারল্যান্ডসে যেটা হয়েছে, নেদারল্যান্ডসে ঘুরতে ঘুরতে একদিন নেদারল্যান্ডসে পুরোটা দেখেছি আমি। পুরোটা বলতে আসলে একটা দেশকে পুরোটা জেনে ফেলা তো সম্ভব না। ওদের 12টা প্রদেশ আছে, তো 12টা প্রদেশের প্রতিটা প্রদেশের আর কি আমি মানে সর্বোচ্চ 3টা শহর, সর্বনিম্ন 2টো শহরে গেছি, এইভাবে আর কি, যদি এটাকে যদি দেখা বলা হয় আর কি, পুরোটা দেখা বলা হয় এটাকে আর কি। তো ওখানে দেখতে দেখতেই ওদের একটা প্রদেশ আছে ক্রুনেন প্রদেশ, ওই ক্রুনেন প্রদেশে হঠাৎ করে আমার একটা, ওদের সিটি সেন্টার থাকে, প্রতিটা শহরেরই একটা সিটি সেন্টার থাকে, ওই সিটি সেন্টারে হঠাৎ করে দেখি একটা রিক্সা, বাংলাদেশের রিক্সা। হ্যাঁ, তো আমি তো অবাক হয়ে গেলাম যে পুরো রিক্সা, একটা গোটা রিক্সা একটা দোকানে। তো আমার তো খুবই আগ্রহ হলো, তো আমি ভেতরে গেলাম। এটা 2017 সালের ঘটনা বলছি। আমি ভেতরে গেলাম, ভেতরে গিয়ে তো আমি খুঁজে পাচ্ছি না কাউকে, যে কাকে জিজ্ঞেস করবো। হঠাৎ করে দেখি লম্বা একটা লোক বের হয়ে আসলো। ডাচরা সাধারণত লম্বা হয়, ওদের গড় উচ্চতা 6 ফুট, নর্মালি 6 ফুট। আর 6 ফুটের 1-2 বেশি থাকলে, যে লোকটা এলেন আছে 6 ফুট 2 ইঞ্চি। তো আমি আগে ঘাড় উঁচু করে কথা বলতে হচ্ছিল ওর দিকে। তো অ্যালেনকে বললাম, এটা রিক্সা তুমি কোথায় পেলে? তো বললো বাংলাদেশেও কিছুদিন কাজ করেছে 80 দশকে। তখন নাকি ওর রিক্সা পছন্দ হয়েছিল। তো ও যখন বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে চলে গেছে, তখন ও একটা রিক্সাকে সাথে করে নিয়ে গেছে, এবং এই রিক্সাটার এত পছন্দ হয়েছে, ওই রিক্সাটা ও পুরোটা ওর দোকানে ডিসপ্লে করেছে। ওটা একটা সুভেনির শপ, ওর বিভিন্ন দেশের মানে সুভেনির আছে। বিভিন্ন দেশ বলতে আমি, ওর দেশের তো আছে, আর আমি দেখলাম 3টা দেশেরই আমার চোখে পড়লো। মানে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রিক্সা, নেপালের কিছু মাস্ক, আর হচ্ছে ভারতের কিছু মাস্ক, মুখোশ। হ্যাঁ, তো এই কয়েকটা জিনিসই চোখে পড়লো। তো খুব মজা লাগছিল তখন হঠাৎ করে দেখে যে আচ্ছা, বাংলাদেশের এরকম রিক্সাটা। তো এতদিন পর 2017 সালে তো আমাদের রিক্সা হচ্ছে ঐতিহ্যের অংশ হলো, রিক্সা পেইন্ট ঐতিহ্যের অংশ হলো, মানে বহু বছর পর। তো সেটা দেখে আমার খুব ভালো লেগেছিল আর কি সেই সময়। এই মুহূর্তে এটাই মনে পড়ছে। হাজারো আসলে পজিটিভ ঘটনা আছে আমার ভ্রমণে, পজিটিভ ঘটনাই বেশি ঘটেছে আমার সাথে। কারণ আমি বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা বা বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয় পৃথিবীতে বেশিরভাগ মানুষ সাহায্যকারী, পরোপকারী। যে এই সাহায্যের কথাগুলো বা ভালো কথাগুলো কম ছড়ায়, যেগুলো নেগেটিভ কথা আমি যখন বিপদে পড়ি সেটাই আমি বেশি বেশি করে বলি। এই জন্য মনে হয় যে একা ভ্রমণের বিষয়টা, বা ভ্রমণে কি কি প্রতিবন্ধকতা হয়, ভ্রমণে কি কি হয়, সত্যি কথা বলতে আমার 24 বছরের ভ্রমণ জীবনে সেই রকম প্রতিবন্ধকতার সম্মুখীন আমি হইনি। এটা একটা কারণ আছে, তার কারণ হচ্ছে যে আমি যে জায়গায় যাই সেই জায়গাটা খুব ভালো করে রিসার্চ করি, কিভাবে যাব, কার সাথে যাব, অপরিচিত কারোর সাথে আমি অন্য কোনো জায়গায় ট্যাগ হয়ে যায় না। কেমন কোন বিদেশে গেলে যেমন হয় যে অন্য একটা অপরিচিত গ্রুপ আছে, আমিও একা আছি, ওই গ্রুপের সাথে আমি চলে গেলাম,
তখন দুর্ঘটনা ঘটে। তারপরে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কাজ করি, সন্ধ্যার পরে আসলে আমি কাজটা অ্যাভয়েড করি বা অন্য জায়গায় যাওয়াটা অ্যাভয়েড করি, সেটা বাংলাদেশ হোক এবং প্রথম বিশ্বের দেশ হোক এবং আমার পার্শ্ববর্তী দেশ হোক, যেখানেই হোক। তো এই জিনিসগুলো মেনটেন করার কারণে সেই রকম দুর্ঘটনা আমার সাথে ঘটেনি, সেই রকম কি আসলে উল্লেখ করার মতো দুর্ঘটনা আমার সাথে ঘটেনি। তো আমার ভ্রমণ অভিজ্ঞতা বলে পৃথিবীর বেশিরভাগ মানুষ সাহায্যকারী, পরোপকারী। আপনি যখনই সাহায্যের জন্য যাবেন, আপনি আপনি দেখবেন, আপনি ইভেন কি আমাদের দেশের কোনো একটা বাজারে গিয়েও যদি বলেন এই ঠিকানাটা আমি খুঁজছি পাচ্ছি না, আপনি দেখবেন কিন্তু 5 জন মানুষ আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। আর জাপানে গিয়ে আমি দেখেছি যে আপনি পজিটিভ ঘটনার কথা বলছিলেন, মজার ঘটনার কথা বলছিলেন, জাপানে তো ভাষার প্রবলেম আছে। ওরা ইংরেজি অত চর্চা নেই। তো আমি যখন গিয়েছিলাম 2014 সালে, তখন আরো ছিল না, এখন হয়তো সিচুয়েশন চেঞ্জ হতে পারে। বড় বড় শহরগুলো ছাড়া আর কি, টোকিও ছাড়া দেখা যাচ্ছে অন্যান্য অঞ্চলগুলোতে অত ইংরেজির চর্চা নেই। তো ওকে যখন আমি লেখা রয়েছে যখন দেখালাম জিনিসটা যে এখানে, সে কিন্তু আমাকে একদম ট্রেন স্টেশন থেকে প্রায় হচ্ছে আমি যে ঠিকানাটা খুঁজছি ওই জায়গায় আমাকে হেঁটে গিয়ে দিয়ে আসছে। তো এরকম প্রচুর ঘটনা আমার সাথে ঘটেছে বিদেশে, ইভেন কি দেশেও। তো সব মিলিয়ে আসলে আমার ভ্রমণ অভিজ্ঞতায় ইতিবাচক স্মৃতিগুলোই বেশি আমার। আমরা আপনার মুখ থেকে বিদেশে ভ্রমণের কিছু অভিজ্ঞতা শুনলাম এবং প্রতিবন্ধকতার যে আপনার নেই সেটাও বললেন। তো দেশে ভ্রমণের ক্ষেত্রে কি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন? আচ্ছা, দেশে প্রতিবন্ধকতা বলতে আমি যেটা বুঝি আর কি, যেটা হচ্ছে আমাদের পর্যটন বান্ধব বাহন নেই, আচ্ছা। থাকার জায়গার প্রবলেম আছে, মানে আবাসনের প্রবলেম আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো না, আমাদের মানে পরিবেশ পর্যটন বান্ধব হয়ে ওঠেনি, এই সীমাবদ্ধতাগুলো আছে। এগুলো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, সরেজমিনে যাবার যে অভিজ্ঞতা সেখান থেকে বলছি। আর বলছি আমার আসলে বাংলাদেশের পর্যটন নিয়ে দুটো মাস্টার্স থিসিস আছে, একটা আমি নেদারল্যান্ডসে করেছি, একটা বাংলাদেশেই করেছি। তো নেদারল্যান্ডসে যেটা করেছি, হাউ টু প্রমোট বাংলাদেশ অ্যাজ এ গ্লোবাল ট্যুরিজম ডেস্টিনেশন। এই জায়গা এই কাজটা যখন করছিলাম তখন আসলে মানে আমি যে অভিজ্ঞতাগুলো পেয়েছি বা যে রিসার্চে যেগুলো উঠে এসেছে আমি অলরেডি ওগুলো বলে ফেলেছি, যে আমাদের বাহনের প্রবলেম আছে, থাকার জায়গার প্রবলেম আছে, ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আমাদের আছে, আমাদের তথ্যের অপ্রতুলতা আছে, যে কোনো জায়গায় গাইড পেশায় কেউ নেই, আমাদের একটা গোছানো ওয়েবসাইট নেই যেখানে আপনি পাবেন, কোনো এলাকায় গিয়ে আসলে সেই এলাকার দেখা যায় সাংবাদিক বা পরিচিত জনদের কাছে আপনার সাহায্য নিতে হয়, যে এই জায়গায় যাব, কিভাবে যাব বা কিভাবে যাব এই ইনস্ট্রাকশন নেই। একটা স্থানের কথা হয়তো বইতে একটা ফর্মাল নাম আছে, কিন্তু ওই জায়গায় গেলে আপনি দেখবেন ওটা মানে ওদের স্থানীয় একটা নাম আছে। যেমন যে আমার যেগুলো অভিজ্ঞতা, যেমন কোনো একটা বৌদ্ধ বিহার আমি খুঁজছি, ওটা আসলে ওখানে ঢিবি নামে চিনে বা ভূতের বাড়ি নামে চিনে। তো আমি তো আসলে ফর্মাল বইতে যেগুলো লেখা আছে ফর্মাল নামগুলো নিয়ে জিজ্ঞেস করছি। এই ধরনের এগুলো আমি পেয়েছি। আসলে কথা আমাদের যে পর্যটন নগরীগুলো আছে, চট্টগ্রাম, তারপরে মানে কক্সবাজার, মানে পার্বত্য অঞ্চলগুলো, সিলেট, এগুলো ছাড়া আসলে আপনিও তো নিজেও লেখালেখি করেন, আপনিও জানেন, এগুলো ছাড়া আসলে কিন্তু থাকবার জায়গা কি আসলে সেরকম আছে? সরকারি কিছু আবাসন আছে, কিন্তু সেখানে তো সবার মানে নেই, অ্যাক্সেস নেই, সেখানে সবাই যেতে পারছেন আর না, থাকলেও সেটা অপ্রতুল, অনেক অপ্রতুল। তো নেই। তো এই যে আমি বললাম যে উত্তরবঙ্গের 16টা জেলাকে হেরিটেজ জোন ঘোষণা করা উচিত, আসল কথা যে হেরিটেজ জোন যে আপনি ওখানে থাকবে কোথায় গিয়ে আসলে, মানে নিরাপত্তার বিষয় আছে, প্রতিবন্ধকতা, এগুলো বাহনের প্রতিবন্ধকতা। যেমন ঢাকা থেকে আপনি বগুড়া যেতে পারবেন, কিন্তু বগুড়া থেকে বগুড়ার অন্যান্য উপজেলায় যাওয়ার বাহনও কিন্তু অপ্রতুল। এই অপ্রতুলতা আমি অনুভব করেছি বরিশাল বিভাগে গিয়ে। আচ্ছা। বরিশাল বিভাগে গিয়ে দক্ষিণ অঞ্চলে কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় কিছুটা পানিপথ, কিছুটা বাইকের পেছনে, ভেতরে ভেতরে যে অঞ্চলগুলোতে, যেমন যে শহরে আপনি ঘুরতে পারছেন, কিন্তু যেই হচ্ছে অন্য জেলায় একটা কিছু খুঁজে বেড়াচ্ছেন আপনি, সেখানে কিন্তু পাওয়া যায় না জিনিসগুলো। এবং দেখেন যে হাওর অঞ্চলগুলোতে, অষ্টগ্রামে কিন্তু থাকার জায়গা সেই রকম নেই, ডাক বাংলোগুলোও কিন্তু মানে মানে পর্যটন বান্ধব না। আমি নিরাপত্তার কথা শুধু মেয়েদের ক্ষেত্রেই বলবো না, আমি আসলে পুরুষদের ক্ষেত্রেও বলবো। আসলে যেখানে যদি থাকারই জায়গা না থাকে, পর্যটন বান্ধব বিষয়টাই না থাকে, বা
এটার জন্য আমি আসলে শুধু কর্তৃপক্ষকে দোষ দিব না, আমাদেরও রয়েছে। যেমন আমি এই যে সুন্দরবনের জায়গাগুলো আছে, তারপরে হচ্ছে যেমন গুহা যে জায়গাগুলো আছে, ওখানে যে জোরে শব্দ করে কথা বলা, আলীকদম আছে, হ্যাঁ, এই জায়গাগুলোতে জোরে শব্দ করে কথা বলা, সুন্দরবনে প্রাণীকে ডিস্টার্ব না করা, কিন্তু আমরা কিন্তু আসলে সবাই কিন্তু এই নাগরিক দায়িত্বগুলো পালন করি না। তারপরে সেখানে পিকনিক করে জিনিসগুলো যেখানে সেখানে ফেলে আসা, এই জিনিসগুলো কিন্তু আমরা পালন করি না বিষয়গুলো। তো এই প্রতিবন্ধকতাগুলো আমি ফিল করি আর কি, যত না হচ্ছে নারী হিসেবে প্রতিবন্ধকতার বিষয় আছে। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু বাংলাদেশে, ওই যে বারবার আমি ওই কথাটা বলছিলাম, বাংলাদেশে ভ্রমণ করতে গিয়ে আমি কিন্তু মসজিদ, মন্দির, গির্জা সব জায়গায় প্রবেশ করে আমাকে কাজ করতে হয়েছে। আমি কিন্তু নিরাপদে কাজ করে ফিরেছি সেখান থেকে। আচ্ছা, একটু আগে যে প্রতিবন্ধকতার কথাগুলো বললেন আমাদের, যদি একজন পর্যটন মন্ত্রী হন আপনি, তাহলে এগুলা কিভাবে উত্তরণ করবেন? এখন হচ্ছে কি, ওই জায়গাটাতে আমি যেতেই চাই না। আমি কি হলে কি করতাম, আমি নিজস্ব এই জায়গাটা থেকে এখন যে কাজটা করছি সেই জায়গাগুলো থেকে আমি বলতে চাচ্ছি, ডিজিটালাইজেশনের সর্বোচ্চ ব্যবহার আমাদের করা উচিত। অনলাইন অফলাইনে প্রচার প্রসারণা করা উচিত। অনলাইনে তো হচ্ছে বিভিন্ন মাধ্যম আছে, সেই মাধ্যমগুলোতে দেশের এই যে পর্যটন যে জায়গাগুলো আছে বা হেরিটেজের যে জায়গাগুলো আছে সেগুলো তুলে ধরা উচিত। আর হচ্ছে অফলাইন বলতে নদী বন্দর, সমুদ্র বন্দর, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, প্রত্যেকটা জেলার বাস স্ট্যান্ড, শুধু মানে মানে শহরগুলো না, বিভাগীয় শহরগুলো না, জেলাগুলোর বাস স্ট্যান্ডে আসলে বিলবোর্ড, ব্রোশিয়ার এগুলোর প্রচলন করা দরকার। বিমানে হচ্ছে সেখানকার বিভিন্ন ধরনের বুকলেট, তারপরে ম্যাগাজিনগুলো, বাংলাদেশের ভ্রমণ নিয়ে ম্যাগাজিনগুলো প্রকাশ করা দরকার সব জায়গায়। এবং হচ্ছে ইমিগ্রেশনেও মানে বাংলাদেশে কি কি জায়গা ভ্রমণ করতে পারবেন এইগুলোর ব্রোশিয়ার থাকা দরকার, সেটা অনলাইন অফলাইন ডিজিটালের সর্বোচ্চ ব্যবহার করে, এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক সব জায়গায় পর্যটনের কথা ছড়িয়ে দেওয়া দরকার। আমরা প্রতি বছর যেটা পালন করি আন্তর্জাতিক পর্যটন দিবস, সেই আন্তর্জাতিক পর্যটন দিবসে আমি কোনো বড় বড় বিলবোর্ড দেখি না, আসলে বিলবোর্ড দেখি না কি, বাংলাদেশে আসলে এই জায়গাগুলো আপনি দেখতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যে প্রতিটা জেলা শহরে ঢুকবার সময় আমি যদি আসলে বিলবোর্ড গুলো ব্যবহার করা হয় যে এই জায়গার প্রসিদ্ধ জিনিস কি আছে, প্রসিদ্ধ খাবার কি আছে, প্রসিদ্ধ জায়গা কোনগুলো আছে দেখার, জেলা শহরগুলো কোনো বাস স্ট্যান্ডে এটা কোথাও লেখা নেই, কোনো একটা তথ্য কেন্দ্র নেই, কোনো কিছু নেই। এই বিষয়গুলো আসলে করা দরকার। এগুলো আমি কিন্তু আমার থিসিসে উল্লেখ করা আছে। যেমন আমি মানে অপরচুনিটিস গুলোও দেওয়া আছে, চ্যালেঞ্জেস গুলোও দেওয়া আছে, সেগুলোর সমাধান গুলোও আর কি নিয়ে কথা বলেছি। আমি এরকম অনেক কথা বলি। আর আমি যেটা হেরিটেজ ট্যুরিজম নিয়ে কাজ করছি, আমি জাতীয়ভাবেও হেরিটেজ ট্যুরিজম ডে পালন করার পক্ষপাতী। দুটো বিষয়, একটা হচ্ছে আমার কাজের আর কি দুটো জিনিস আমি সবসময় বলি, একটা হচ্ছে জাতীয়ভাবে মানে হেরিটেজ ট্যুরিজম ডে পালন করা, আরেকটা হচ্ছে উত্তর বাংলাকে বাংলাদেশের হেরিটেজ জোন হিসেবে ঘোষণা করা। দেশে ভ্রমণ করতে গিয়ে আপনার সবচেয়ে প্রিয় এবং পছন্দের জায়গা কোনটি, যে জায়গাটায় বারবার ফিরে যেতে ইচ্ছা করে? উত্তর বাংলার 16টা জেলা। আর আরেকটা যদি বলা হয় যে উত্তর বাংলার 16টা জেলার কথা, এটা আমার জন্য স্পেশাল। আমি যখনই যাই তখনই আমার ভালো লাগে সমৃদ্ধির কথা চিন্তা করে। আরেকটা হচ্ছে, একটা হচ্ছে বিক্রমপুর মানে মুন্সিগঞ্জ, এখনকার বর্তমানে মুন্সিগঞ্জ আর গাজীপুর। এই দুটো শহরকে আমার মনে হয় কি, এটা উৎখনন করলে ঠিক মতো এর নিচে আরেকটা শহর পাওয়া যাবে। কম টাকায় ভ্রমণ করা যায় কিভাবে? কম টাকায় ভ্রমণ করবেন, আপনি ভ্রমণ পরিকল্পনা করবেন অনেক আগে থেকে, 1.5-2 মাস আগে থেকে। এটা বিদেশ হলে আপনি টিকিট গুলো আগে, ভিসা টিকিট এগুলোর ব্যবস্থা আগে করবেন, কারণ 10 দিন আগে টিকিট করলে একরকম দাম, 7 দিন আগে টিকিট করলে একরকম দাম, 1 মাস আগে টিকিট করলে আরেক রকম দাম। অপ্রয়োজনীয় শপিং করবেন না, ছোট ছোট মানে লাগেজ ছোট রাখার চেষ্টা করবেন। ডরমেটরিতে থাকার, বাইরে প্রচুর এই ধরনের মানে সুযোগ আছে, ডরমেটরিতে থাকার, এয়ারবিএনবিতে থাকার, হোস্টেলে থাকার, পেইং গেস্ট থাকার, অনেক ধরনের অপশন আছে। যেটা নিরাপদ, যেটা আপনার জন্য সহনীয়, আপনি সেটাই নির্বাচন করবেন। এবং মানে ভ্রমণে গেলে জিরো শপিং। আপনার কি মনে হয় যে বাংলাদেশে ভ্রমণ নিয়ে খুব
কাজ কম হচ্ছে, আরো বাড়ানো দরকার, এবং কিভাবে বাড়ানো দরকার? হ্যাঁ, নিশ্চয়ই কম হচ্ছে। ভ্রমণ নিয়ে কাজ উৎসাহিত করা হচ্ছে না। যে আমি বললাম গাইড পেশায় কেউ নেই, এগুলো হচ্ছে কর্তৃপক্ষ মানে এগুলোর দিকে খেয়াল করতে পারে। ভ্রমণটাকে উৎসাহিত করা আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে ভ্রমণকে উৎসাহিত করা হয় না। যে মেলা থেকে, বই মেলা থেকে ভ্রমণ বই কিনো, এটা কমই বলা হয়। বা ইতিহাসের বই, অন্যান্য উপন্যাস, অনেক কিছুই আমরা কিনি, কিন্তু দেখা যাচ্ছে ভ্রমণ বই কিনবো এই বিষয়টা কম বলা হয়। তো দেখা যাচ্ছে যে ওই যে ভ্রমণ, মানে কেউ হয়তো ভ্রমণ করছে, সেই সাথে ভ্রমণ লেখার চর্চাটাও কম আছে। তো ভ্রমণকে উৎসাহিত করতে হবে, সেটা স্কুল থেকেই আমার কাছে মনে হয়। কারণ শিক্ষা সফরগুলোতে আমরা আসলে কক্সবাজার না গিয়ে আমার যেটা মনে হয় যে কোনো একটা ঐতিহাসিক জায়গায় যাওয়া, বা স্কুলের বাচ্চাদেরকে মিউজিয়াম গুলো পরিদর্শন করানো, পাহাড়পুর, আমাদের যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, এগুলো ছাড়াও শতবর্ষী স্কুলগুলো আছে, সেগুলোর ইতিহাস বলা দরকার। এরকম একটা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা যেতে পারে। আমার কাছে মনে হয় এই জায়গাগুলো থেকে ভ্রমণকে উৎসাহিত করা যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে ভ্রমণকে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ মনে করি। কারণ আমি আজকে যা শিখেছি, আসলে আমার সার্টিফিকেট আমাকে জানা শিখিয়েছে, ভ্রমণ তার থেকে 4 গুণ মানে বিষয় শিখিয়েছে। আর সব থেকে বড় কথা, ভ্রমণ করার মাধ্যমে আমি অন্য দেশকে, অন্য জাতি, অন্য সংস্কৃতিকে শ্রদ্ধা করা শিখেছি। অন্য অন্য মানুষদের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে। আমার অনেক সংকীর্ণতা দূর হয়েছে ভ্রমণ করার মাধ্যমে। আমার মানুষ হিসেবে অনেক সংকীর্ণতা ছিল, এখনো হয়তো আছে, কিন্তু আমি দেখছি যে ভ্রমণ করার পরে মানে এগুলো দূর হয়েছে। আর সব থেকে বড় কথা, ভ্রমণ করতে গিয়ে আসলে আমি জেনেছি যে আমি কত কম জানি। আর আমার অবস্থান পৃথিবীর সমস্ত কিছুর তুলনায় একটা বিন্দুর থেকেও কম আসলে। উন্মেষ সাহিত্য সাময়িকীর দর্শক ও পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। যেহেতু এখন হচ্ছে 21শে বইমেলা চলছে, বই সংগ্রহ করবে তারা। আর আমি যেহেতু ভ্রমণ লিখি, ভ্রমণ বই সংগ্রহ করবেন তারা, ভ্রমণকে জানবেন, লেখকদের উৎসাহিত করবেন, প্রকাশকদের উৎসাহিত করবেন। উন্মেষ সাহিত্য সাময়িকীতে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।